বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদ আছেন। সবাইকে গার্ডিয়ান নার্সিং কোচিং সেন্টারের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ আল আমিন, লেখক উৎকর্ষ জিকে। আর আপনারা কে কোথা থেকে জয়েন করেছেন কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আমাকে আপনারা ভালোভাবে শুনতে পাচ্ছেন কিনা, কথা ক্লিয়ার কিনা, অডিও ক্লিয়ার কিনা জানাবেন। তো অনেকদিন পর আমরা ক্লাস থেকে ঈদের জন্য আমরা ক্লাস আমাদের ছুটি ছিল। ঈদ পরবর্তীতে সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা। তা আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা হচ্ছে ভাষা আন্দোলন ও মহান মুক্তিযুদ্ধ। ভাষা আন্দোলন এবং মহান মুক্তিযুদ্ধ থেকে যে প্রশ্নগুলো সচরাচর থাকে সেগুলোই আজকে একদম পুরো ক্রিমগুলোই আপনাদেরকে দিব, জিস্টগুলো বাড়তি আপনাদের কোনো পড়তে হবে না ইনশাল্লাহ। তো এখন বড় বিষয় হচ্ছে যে আসলে ভাষা আন্দোলনটা আমাদেরকে বুঝতে হবে। এর রাজনৈতিক পট পরিবর্তনটা বা পটভূমিটা যদি আমরা ভালোভাবে বুঝতে পারি, তা এই ভাষা আন্দোলন রিলেটেড যত রকমের প্রশ্ন আছে সবগুলো আমাদের কাছে পানির মতো মনে হবে। তা ভাষা আন্দোলন কেন হয়েছিল? তা আমরা জানি যে 1947 সালে যখন ব্রিটিশদের কাছ থেকে দেশ বিভাগ হয়, দেশ বিভাগ হচ্ছে 1947 সালে ব্রিটিশদের কাছ থেকে দেশ বিভাগ হয়। 14 আগস্ট 1947 সালে পাকিস্তান রাষ্ট্রের জন্ম হয়। আর অন্যদিকে 15 আগস্ট 1947 সালে ভারত রাষ্ট্রের জন্ম হয়। ঠিক আছে। আর আমাদের এই যে পাকিস্তান, আমাদের বাংলাকে পূর্ব পাকিস্তান করা হয়, পশ্চিম পাকিস্তানের সাথে সংযুক্ত করা হয়। আমাদেরকে যাদের সাথে সংযুক্ত করা হয়েছিল তা হলো পশ্চিম পাকিস্তানের সাথে। তা পশ্চিম পাকিস্তান, তারপর হচ্ছে ভারত, তারপর হচ্ছে পূর্ব পাকিস্তান, মাঝখানে হচ্ছে আমরা। প্রায় পশ্চিম পাকিস্তান এবং পূর্ব পাকিস্তানের মধ্যে দূরত্ব ছিল 1000 মাইলের মতো, 1000 মাইলের মতো। তাই এই পশ্চিম পাকিস্তানি শাসক গোষ্ঠী আমাদের বিভিন্ন বিষয় বৈষম্য করত। আমাদের চাকরি ক্ষেত্রে বৈষম্য করত, আমাদের অর্থনীতির ক্ষেত্রে বৈষম্য করত, আমাদের সংস্কৃতির ক্ষেত্রে বৈষম্য করত, আমাদের ভাষার ক্ষেত্রে বৈষম্য করত। তার জন্য আমাদের কি হয়েছিল, চূড়ান্ত ভাষা আন্দোলন হয়েছিল 1952 সালে। আর এরপর ভাষা আন্দোলনের মাধ্যমে কিন্তু আমরা ভাষার মর্যাদা পাই। তা এই যে ভাষা আন্দোলন, তা আমাদের এখান থেকে যে প্রশ্নগুলো আসে, পাকিস্তান গণপরিষদে বাংলাকে রাষ্ট্রভাষার করার প্রথম দাবি উত্থাপন করেন কে? তিনি হচ্ছেন ধীরেন্দ্রনাথ দত্ত। এই কুমিল্লার ধীরেন্দ্রনাথ দত্ত তিনি হচ্ছেন যে বাংলাকে প্রথম তিনি রাষ্ট্রভাষা করার দাবি তুলেছিলেন 1948 সালে। 1948 সালে ফেব্রুয়ারি মাসে তিনি পাকিস্তানের গণপরিষদে তিনি বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি তুলেছিলেন। এই প্রশ্নটা প্রায় পরীক্ষায় আসে যে কোন সদস্য, গণপরিষদের সদস্য বাংলাকে প্রথম রাষ্ট্রভাষার দাবি তুলেছিলেন? তিনি হচ্ছেন শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত। আচ্ছা, আমাদের এই বাংলার গুরুত্ব বোঝার জন্য একটা বিখ্যাত উক্তি দিয়েছিলেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। উক্তিটা হচ্ছে যে আমরা হিন্দু বা মুসলিম যেমন সত্য তার চেয়ে বেশি সত্য হচ্ছে আমরা বাঙালি। এই বহু ভাষাবিদ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ তিনি এমন একটা কথা বলছেন যে আমরা হিন্দু হই না, মুসলমান যেমন সত্য তার থেকে বেশি সত্য হচ্ছে বাঙালি। কে বলছেন? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। আচ্ছা, এরপর আমাদের ভাষার দাবিতে বা আমরা যে ভাষার বৈষম্যের শিকার হচ্ছি, এই জন্য আমাদের একটি সংগঠন প্রথম গঠিত হয়েছিল, যেটির নাম হচ্ছে তমুদ্দন মজলিস। তমুদ্দন মজলিস গঠিত হয়েছিল, তমুদ্দন মজলিস। তমুদ্দন মূলত একটা ফার্সি শব্দ, তমুদ্দন মজলিস। আর এটি গঠিত হয়েছিল 2রা সেপ্টেম্বর 1947 সালে। যেখানে প্রশ্নটা থাকে ভাষাভিত্তিক প্রথম সংগঠনের নাম কি? ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম সংগঠনের নাম হচ্ছে তমুদ্দন মজলিস। আর এই তমুদ্দন মজলিসের প্রতিষ্ঠাতা ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানের অধ্যাপক আবুল কাশেম। আচ্ছা, পাকিস্তান যখন স্বাধীন হয়
আমাদের এই পূর্ব বাংলার জন্য একজন ব্রিটিশ গভর্নর ছিলেন, তার নাম হচ্ছে স্যার ফ্রেডরিক চার্লস বোর্ন। স্যার ফ্রেডরিক চার্লস মার্সবোর্ন, এটি পরীক্ষায় আসে যে পূর্ব বাংলার প্রথম গভর্নর কে ছিলেন, তিনি হচ্ছেন স্যার ফ্রেডরিক চার্লস মার্সবোর্ন। আর আমাদের চূড়ান্ত ভাষা আন্দোলনটা হয়েছিল যে সংগঠনের নেতৃত্বে, সেটি হচ্ছে কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ, 31 জানুয়ারি 1952 সালে হয়। তাহলে চূড়ান্ত ভাষা আন্দোলন আমাদের যে সংগঠনের নেতৃত্ব হয়েছিল সেটি হচ্ছে কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ, কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ। আর এই প্রতিষ্ঠানটি গঠিত হয় কবে? 31 জানুয়ারি 1952 সালে। আচ্ছা, আমরা যতটুকু বললাম এই পর্যন্ত যারা আপনারা বুঝতে পেরেছেন আমাকে একটু কমেন্টের মাধ্যমে জানাবেন। আমাদের শিমু আক্তার আরোহী যুক্ত আছেন, তারপর আমাদের গোলাপি আক্তার যুক্ত আছেন, আর কে কোথা থেকে যুক্ত আছেন সবাই একটু কমেন্টের মাধ্যমে জানাবেন যে আপনারা এই পর্যন্ত কি ক্লিয়ার বুঝতে পেরেছেন কিনা। এই পর্যন্ত যারা ক্লিয়ার বুঝতে পেরেছেন তারা আমাকে একটু কমেন্টে জানাবেন। তাহলে সবাই একটু কমেন্টের মাধ্যমে জানান। আর একটু ভালোভাবে আপনাদেরকে সিরিয়াস হতে হবে। আসলে এখন কিন্তু বর্তমান সময়টা আমাদের যে একজন প্রধান উপদেষ্টার প্রেস সচিব তিনি বলেছেন যে আমাদের দেশে বর্তমান চাকরি বন্যা বয়ে যাবে, এমন পদ আছে বা বর্তমান নার্সিংটা বিশ্বের অন্যতম একটি কর্মসংস্থানে পরিণত হবে। তাই আপনারা একটু সবাই অ্যাক্টিভ থাকেন, ভালো কিছু হবে ইনশাল্লাহ। নিয়মিত আমাদের ক্লাসগুলো করেন, আমরা যেভাবে গাইডলাইন দিচ্ছি সেভাবে। আচ্ছা, 1952 সালের ভাষা আন্দোলনের চূড়ান্ত পর্যায়। তো এই যে আমাদের ভাষা আন্দোলনটা কিভাবে হলো, এই চূড়ান্ত পর্যায়টা আমরা যদি একটু ইতিহাসটা দেখি, যে 1947 সালে পাকিস্তানের প্রথম গভর্নর মোহাম্মদ আলী জিন্নাহ তিনি এই আমাদের পূর্ব পাকিস্তানে আসেন এবং তিনি রেসকোর্স ময়দান, যেটা বর্তমান নাম হলো সোহরাওয়ার্দী উদ্যান, এই যে আজকে মাস ফরওয়ার্ড গাজা হলো এই সোহরাওয়ার্দী উদ্যানে, মানে বিশাল মানুষ, মানে এর মতো এত মানুষ কখনো দেখে নাই। তাহলে হচ্ছে এই সোহরাওয়ার্দী উদ্যানে মোহাম্মদ আলী জিন্নাহ কি বললেন যে উর্দু উইল বি দ্য স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান। এই যে এইটা বলার কারণে আমাদের ছাত্র জনতারা তারা তীব্র প্রতিবাদ করলো। পরবর্তীতে 1952 সালে আবার পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রী তিনি আছেন খাজা নজিমউদ্দিন, তিনি আবার পল্টন ময়দানে একটা জনসভায় তিনি আবার বললেন যে উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। এটা কি হওয়া সম্ভব বলেন? মানে পাকিস্তানের প্রায় 57% বাংলায় কথা বলতো আর উর্দুতে কথা বলতো মাত্র 3%-এর মতো, আর সমগ্র পাকিস্তানের রাষ্ট্রভাষা হবে বাংলা, এটা মেনে নেওয়া যায় না। তারপরেই সরকার 144 ধারা জারি করলো, আর আমাদের ছাত্র জনতারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে 144 ধারা ভাঙার জন্য তারা জড়ো হলো, মিছিল করলো, আর মিছিলে পুলিশ গুলি চালালো, আর পুলিশের গুলিতে এভাবে নিহত হয়ে গেলেন রফিক, শফিক, জব্বার, সালাম, বরকত, অনেকেই নিহত হলেন। এখান থেকে যেহেতু প্রথম প্রশ্নগুলো আসে, ভাষা আন্দোলনের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী কে ছিলেন? তিনি হচ্ছে খাজা নজিমউদ্দিন। আচ্ছা, 1952 সালের 21 ফেব্রুয়ারি তারিখ কি ছিল? 8 ফাল্গুন। 1952 সালে পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী কে ছিলেন? নুরুল আমিন। 1952 সালে 21 ফেব্রুয়ারি বাংলা সন ছিল 1358। এখন কি আপনারা কেউ বলতে পারবেন যে আমাদের এবার 2025-এ পহেলা বৈশাখে আমাদের বাংলা সন কত হবে? বলেন। এবার তো আপনারা পহেলা বৈশাখ করবেন, সবাই পান্তা ইলিশ খাবেন, রমনার বটমূলে যাবেন,
হ্যাঁ, মঙ্গল শোভাযাত্রা করবেন। মঙ্গল শোভাযাত্রার নাম কিন্তু পরিবর্তিত হয়ে বর্তমান করা হয়েছে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা। এটাকে আপনারা জানেন কিনা? আর এই বাংলাদেশে প্রথম আমাদের বৈশাখের বর্ষবরণ শোভাযাত্রা করা হয়েছিল 1989 সাল থেকে। 1989 সাল থেকে। আর এইটা যারা আয়োজন করে তারা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকারু কলা ইনস্টিটিউট। তো বর্তমান যে প্রেক্ষাপট, এর নাম আবার পূর্বের নামে ফিরিয়ে নিয়ে দেওয়া হয়েছে। সেটার নাম হচ্ছে আনন্দ শোভাযাত্রা, বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা। শাহিনা আক্তার ভাইবা, মারুফা আক্তার, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তার ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, শাহিনা আক্তার ভাইবাও দিয়েছে উত্তর সালাম। আমাদের এবার বাংলা সন হবে কত? এবার বাংলা সন হবে 1432। 1432। আর আমাদের এই যে বাংলাকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণা করেছে একটা সংস্থা, সেটির নাম হচ্ছে ইউনেস্কো। ইউনেস্কো বাংলাকে তারা আন্তর্জাতিক মাতৃভাষা ঘোষণা করেছে 17 নভেম্বর। না, তারিখটা মনে রাখবেন, 17 নভেম্বর 1999 সালে ইউনেস্কো কি করেছে? আমাদের এই বাংলাকে এই 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণা করেছে। আবার একটা দেশের নাম হচ্ছে আফ্রিকা সিয়েরা-লিওন। এই সিয়েরা-লিওনটা আবার আমাদের বাংলাকে দ্বিতীয় মাতৃভাষা রাষ্ট্রভাষার মর্যাদা দিয়েছে সিয়েরা-লিওন। তাহলে কেন দিল সিয়েরা-লিওন দ্বিতীয় রাষ্ট্রভাষার মর্যাদা? কারণ আমাদের জাতিসংঘের শান্তিরক্ষী মিশন সেখানে শান্তি স্থাপনায় খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তাই কৃতজ্ঞতা স্বরূপ সিয়েরা-লিওন কি করেছে? বাংলাকে দ্বিতীয় রাষ্ট্রভাষার মর্যাদা দিয়েছে। 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস স্বীকৃতি দিয়েছে কে? ইউনেস্কো। সেটা বললাম আমরা। আর দেশের বাইরে প্রথম শহীদ মিনার স্থাপিত হয় যুক্তরাজ্যে। 1997 সালে যুক্তরাজ্যে প্রথম আমাদের দেশের বাইরে প্রথম শহীদ মিনার স্থাপিত হয়। আর দেশের সর্বোচ্চ শহীদ মিনার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অবস্থিত। মানে সবচেয়ে উঁচু যে শহীদ মিনারটা আছে সেটা হলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অবস্থিত। এই প্রশ্নটা আসে প্রায় জননী গর্বিত বর্ণমালা ভাস্কর্যটির ভাস্করকে মৃণাল হক। মৃণাল হক দেখবেন এই ভাস্কর্যটি শাহবাগের পরিবাগে অবস্থিত, যে একজন মা তার সন্তানকে, গুলিবিদ্ধ সন্তানকে কোলে করে ধরে আছে। এই হচ্ছে ভাস্কর্য মৃণাল হকের। এখানে ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনার উন্মোচন করেন কে? শহীদ বরকতের মা। শহীদ বরকতের মার নাম হচ্ছে হাসিনা বেগম। শহীদ বরকতের মা, তার নাম কি? হাসিনা বেগম। হাসিনা বেগম। হাসিনা বেগম। ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনার উন্মোচন করেন কে? শহীদ বরকতের মা হাসিনা বেগম। শহীদ আবুল বরকতের ডাক নাম হচ্ছে আবাই। এইটি পরীক্ষার প্রশ্ন আসে। আবুল বরকত তিনি মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। আপনারা দেখে থাকবেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার নামে একটা কি আছে? তার নামে একটা স্মৃতি সংগ্রহশালা আছে। আর বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয় 3 ডিসেম্বর 1955 সালে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আমি একদম সবুজ কালি দিয়ে রাখতেছি। বাংলা একাডেমি মানে আমাদের বিভিন্ন ভাষা গবেষণার জন্য, অনুসন্ধানের জন্য, সংরক্ষণের জন্য যে একটি প্রতিষ্ঠান গঠিত হয়েছে সেটির নাম হলো বাংলা একাডেমি। আর বাংলা একাডেমির মূল ভবনের নাম কি? বাংলা একাডেমির পূর্ব নাম, মূল ভবন পূর্ব নাম ছিল বাংলা একাডেমির পূর্ব নাম। বাংলা একাডেমির পূর্ব নাম বর্ধমান হাউস। বাংলা একাডেমির পূর্ব নাম কি ছিল? বর্ধমান হাউস। মিষ্টি মারুফা আক্তার জানিয়েছেন 1432। আচ্ছা, আমরা যতটুকু পড়লাম, আচ্ছা একটু কমেন্টের মাধ্যমে আপনারা জানাবেন যে এই পর্যন্ত যতটুকু আমরা পড়েছি আপনারা কি বুঝতে পেরেছেন কিনা। এইটুকু যতটুকু আমরা পড়লাম এই পর্যন্ত আপনারা জানাবেন যে আপনারা বুঝতে পেরেছেন কিনা। যদি আপনারা বুঝতে পেরে থাকেন তাহলে আমাকে একটু কমেন্টের মাধ্যমে জানাবেন।
সবাই কমেন্ট করুন। দেখেন এই পর্যন্ত যারা বুঝতে পেরেছেন সবাই একটু কমেন্ট করবেন। কমেন্ট নাই আপনাদের। আচ্ছা, আমাদের আফরোজা শিলা যে কমেন্ট করেছে, আমাদের গোলাপী আক্তার যে বুঝতে পেরেছে, শারমিন আক্তার জি বুঝতে পারছি, আমাদের নাসরিন সুলতানা জি বুঝতে পেরেছেন, অনেক ধন্যবাদ। আচ্ছা, সামিয়া আক্তার জি বুঝতে পেরেছেন, অ্যালাইস অ্যাবেক বুঝতে পেরেছি স্যার, ধন্যবাদ। আচ্ছা, ভাষা আন্দোলন নিয়ে আমাদের কিছু রচনাগুলো পরীক্ষায় আসে। এই 21-এর প্রথম কবিতার নাম কি? আমাদের 21-এর প্রথম কবিতার নাম হচ্ছে কাঁদতে আসিনি, ফাঁসির দাবি নিয়ে এসেছে। যদি আপনাকে বলা হয় যে 21-এর প্রথম কবিতার নাম কি, কাঁদতে আসিনি, ফাঁসির দাবি নিয়ে এসেছে। 21-এর প্রথম কবিতার নাম হচ্ছে কাঁদতে আসিনি, ফাঁসির দাবি নিয়ে এসেছে। ঠিক আছে, রচয়িতাকে মাহবুবুল আলম চৌধুরী। এইটা পরীক্ষায় আসে যে 21-এর প্রথম কবিতার নাম কি, কাঁদতে আসিনি, ফাঁসির দাবি নিয়ে এসেছি। রচয়িতাকে মাহবুবুল আলম চৌধুরী। মাহবুবুল আলম চৌধুরী, কাঁদতে আসিনি, ফাঁসির দাবি নিয়ে এসেছে। আর 21-এর প্রথম সংকলন কি? 21শে ফেব্রুয়ারি। 21-এর প্রথম সংকলন হচ্ছে 21শে ফেব্রুয়ারি। সম্পাদককে হাসান হাফিজুর রহমান। এইটিও পরীক্ষায় প্রশ্ন আসে। আর প্রথম নাটকের নাম কি? কবর। 21-এর প্রথম নাটকের নাম কবর। এটা হচ্ছে মনির চৌধুরী। এটা হচ্ছে মনির চৌধুরী। মনির চৌধুরী। আর আরেকটা কিন্তু কবর কবিতা আছে। আরেকটি কিন্তু কবর কি আছে? কবিতা আছে। আরেকটি আছে কবর কবিতা। কবর কবিতাটা কিন্তু লিখেছেন পল্লী কবি জসিমউদ্দিন। ওইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে, এই কবিতাটা লিখছেন জসিমউদ্দিন। আমাদের ভাষা আন্দোলন ভিত্তিক বিভিন্ন রচনাগুলো পরীক্ষায় আসে। উপন্যাসের মধ্যে আরেক ফাল্গুন লিখেছেন কে? লিখেছেন জহির রায়হান। লিখেছেন হচ্ছেন জহির রায়হান। 21শে ফেব্রুয়ারির সংকলন, প্রথম সংকলন হচ্ছে হাসান হাফিজুর রহমান। 21শে ফেব্রুয়ারি। আমাদের জীবন থেকে নেয়া, এটা হলো চলচ্চিত্র, প্রথম চলচ্চিত্রের নাম হচ্ছে জীবন থেকে নেয়া, জহির রায়হান লিখেছেন। আর আমাদের গানটা কি? আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি। এই গানটি রচিত হচ্ছে আব্দুল গাফফার চৌধুরী। এই আব্দুল গাফফার চৌধুরী দীর্ঘদিন যুক্তরাজ্যে ছিলেন। আব্দুল গাফফার চৌধুরী। আর এই গানটির প্রথম সুরকার, মানে প্রথম যার সুরে গাওয়া হতো, তিনি হচ্ছেন আব্দুল লতিফ, আলতো আব্দুল লতিফ। কিন্তু পরবর্তীতে যার সুরে গাওয়া হয় তিনি হচ্ছে আলতাফ মাহমুদ। মানে বর্তমান যার সুরে গাওয়া হয় হচ্ছে আলতাফ মাহমুদ। আচ্ছা, আমরা যতটুকু পড়লাম এই পর্যন্ত যারা বুঝতে পেরেছেন আমাকে একটু কমেন্টের মাধ্যমে জানাবেন। সবাই ক্লিয়ার থাকলে জানান। সামিয়া আক্তার আছে আমাদের সাথে, অ্যালাইস ব্যাক, শিমু আক্তার আরোহীও যুক্ত আছেন, যারা ইসলামও আমাদের সাথে আছেন এবং বুঝতে পেরেছেন। আমরা এরপরে আমাদের যুক্ত ফ্রন্ট নিয়ে আলোচনা করব। আমাদের ভাষা আন্দোলনের সময় একটা বড় রকমের পরবর্তীতে একটা রাজনৈতিক পট পরিবর্তন হয়েছিল, সেটা হচ্ছে যুক্ত ফ্রন্ট। যুক্ত ফ্রন্টটা কেন হয়? মূলত পূর্ব পাকিস্তানের একটা নির্বাচনকে কেন্দ্র করে, সেই নির্বাচনটা হলো প্রাদেশিক পরিষদের নির্বাচন। সেই নির্বাচনটা হলো প্রাদেশিক পরিষদের নির্বাচন। এই নির্বাচনকে কেন্দ্র করে কি হয়েছিল? যুক্ত ফ্রন্ট গঠিত হয়েছিল। যুক্ত ফ্রন্ট মূলত 4টা দলকে নিয়ে গঠিত হয়েছিল। এই 4টা দল ছিল আওয়ামী মুসলিম লীগ, নেজামি ইসলাম, কৃষক প্রজা পার্টি এবং গণতন্ত্রী দল। তাহলে আমাদের যুক্ত ফ্রন্ট মোট 4টি দলকে নিয়ে গঠিত হয়েছিল। কি কি সেটা? যে আওয়ামী মুসলিম লীগ, যেটা বর্তমান যে ক্ষমতাচ্যুত হয়েছে আওয়ামী লীগ, সেই আওয়ামী লীগের এক নাম ছিল আওয়ামী মুসলিম লীগ।
তা আওয়ামী মুসলিম লীগ, নেজামে ইসলাম, কৃষক পার্টি এবং বামপন্থী গণতন্ত্রী দল। আর এই যুক্তফ্রন্টটা গঠিত হয়েছিল কবে? এই যুক্তফ্রন্টটা গঠিত হয়েছিল 1953 সালে। আর নির্বাচনটা হয় কবে? 1954 সালে। কয়টা দলকে নিয়ে যুক্তফ্রন্ট ছিল? 4টি। আর আমাদের এই পূর্ব পাকিস্তানের প্রাদেশিক পরিষদে, পূর্ব বাংলার প্রাদেশিক পরিষদের মোট আসন ছিল কয়টি? 309টি। 309টি। আর যুক্তফ্রন্ট 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 আসন লাভ করে কয়টি? আসন লাভ করে হচ্ছে 223টি আসন লাভ করে। যুক্তফ্রন্ট 223টি আসন লাভ করে। যুক্তফ্রন্ট 223টি আসন লাভ করে। ওকে, যুক্তফ্রন্ট আমাদের 223টি আসন লাভ করে। আচ্ছা, এখানে শেখ মুজিবুর রহমান তিনি আছেন, আমরা আপাতত পড়ব না, বর্তমান দরকার নাই। আচ্ছা, এরপরে আমাদের একটা সম্মেলন হয়, মানে মূলত সম্মেলনটার নাম হচ্ছে কাকমারি সম্মেলন। কাকমারি সম্মেলন কেন হয়? কারণ যে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী 1949 সালে তার উদ্যোগে কি হয়েছে যে আওয়ামী মুসলিম লীগ গঠিত হয়েছে। আওয়ামী মুসলিম লীগ গঠিত হয়েছে 1949 সালের 23শে জুন। কিন্তু পরবর্তীতে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী আওয়ামী মুসলিম লীগ থেকে বের হয়ে যায়, মানে ইন্টারনাল ক্রাইসিসের কারণে বের হয়ে যায়, এবং তিনি নতুন একটা রাজনৈতিক দল গঠন করেন, সেটির নাম হচ্ছে ন্যাপ। তাহলে এই যে যে রাজনৈতিক দলটা গঠন করেন, একটা সম্মেলন করেন, সেটার নাম হচ্ছে কাকমারি সম্মেলন। এই কাকমারিটা কোথায়? টাঙ্গাইলের সন্তোষে অবস্থিত কাকমারি। এই কাকমারি সম্মেলনটা করেন আব্দুল হামিদ খান ভাসানী। সম্মেলনটা হয় কবে? 1957 সালে। আচ্ছা, এরপর আপনারা জানেন যে পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন ইস্কান্দার মির্জা, প্রেসিডেন্ট ছিলেন ইস্কান্দার মির্জা। এই ইস্কান্দার মির্জাকে হটিয়ে পাকিস্তানের সামরিক শাসন শুরু করে কে? আইয়ুব খান। কত সালে? 1958 সালে। আর আমাদের এই যে পূর্ববঙ্গের নাম পূর্ব পাকিস্তান করা হয় 1956 সালে। মারুফা আক্তার স্যার পিডিএফ দিয়েন। হ্যাঁ, পিডিএফ আপনারা পেয়ে যাবেন, কোনো সমস্যা নাই আর এই ক্লাসের। আর মারুফা আক্তার জি, আপনাকে কিন্তু একবারের জায়গায় 3বার পড়ে ফেললাম এখন। স্যার আমিও বুঝতে পারছি আমার নাম বলেন নাই। অনেক সময় না পেলে দুঃখ করবেন না, না পেলে একটু ধৈর্য ধরবেন, দেখবেন যে আপনি তার 3 গুণ পেয়ে যাবেন। এই যে আপনার নামটা কিন্তু আমি বলে দিলাম, মানুষ তার নামকে সবচেয়ে বেশি ভালোবাসে, মানুষ তার নাম যশ অর্জন করার জন্য জীবনে সবচেয়ে বেশি পরিশ্রম করে। ঠিক আছে, আপনিও যদি আপনার নামকে সবার মাঝে ছড়িয়ে দিতে চান, তাহলে অবশ্যই ভালোভাবে প্রিপারেশন নেন, সরকারি চাকরি করেন, ইনশাল্লাহ দেখবেন আপনার নাম যশও বেড়ে যাবে। আচ্ছা, যারা এই পর্যন্ত বুঝতে পেরেছেন তারা আমাকে একটু কমেন্টের মাধ্যমে জানাবেন। আচ্ছা, এরপর পাকিস্তানে একটা আন্দোলন হয়, সেটার নাম হচ্ছে শিক্ষা আন্দোলন। পাকিস্তানে একটা শিক্ষা আন্দোলন হয়। শিক্ষা আন্দোলনটা কেন হয়? যে আইয়ুব সরকার কি করে? শিক্ষার ব্যয় বৃদ্ধি করে, যে পড়াশোনার খরচ বৃদ্ধি করে। ঠিক আছে, এই জন্য ছাত্রছাত্রীরা একটা আন্দোলন করে, সেটা হচ্ছে পাকিস্তানের শিক্ষা আন্দোলন। এটি হয়েছে 1962 সালে। আর আমাদের জাতীয় শিক্ষা দিবস পালিত হয় 17 সেপ্টেম্বর। আর এরপর আমাদের আগরতলা ষড়যন্ত্র মামলা। 6 দফা 69-এর গণ অভ্যুত্থানটা একটু বুঝতে হবে। 6 দফাটা
আপনাদের জন্য বেশি একটা গুরুত্বপূর্ণ না, তাই এটা একটা ঐতিহাসিক বিষয়, তাই আমি একটু আপনাদের সাথে শেয়ার করতেছি। 6 দফা এটি প্রথম দেওয়া হয় 5 থেকে 6 ফেব্রুয়ারি 1963 সালে পাকিস্তানের লাহোরে দিয়েছিল শেখ মুজিবুর রহমান। আর আনুষ্ঠানিকভাবে 6 দফা দেওয়া হয়েছিল 23 মার্চ 1963 সালে পাকিস্তানের লাহোরে। এই 6 দফাকে বলা হয় বাংলার মেঘনা কাটা বলা হয়। মানে ব্রিটিশের একটা চুক্তি আছে যেটা নাম হলো মেঘনা কাটা, সেই চুক্তির সাথে তুলনা করা হয় 6 দফাকে। 6টা দফা আছে। প্রথম দফাটা হলো পাকিস্তানের রাষ্ট্র কাঠামোটা কেমন হবে। 2 নাম্বার দফাটা হলো কেন্দ্রীয় শাসন কার কাছে থাকবে। 3 নাম্বার দফা হলো যে প্রত্যেকটা প্রদেশে কি থাকবে, আলাদা আলাদা মুদ্রা থাকবে। 4 নাম্বার দফা হলো রাজস্বের ব্যাপারে বলা হয়েছে। 5 নাম্বার বলা হচ্ছে বৈদেশিক বাণিজ্যের ব্যাপারে বলা হয়েছে। 6 নাম্বার দফায় বলা হয়েছে মিলিশিয়া বাহিনী গঠনের ব্যাপারে বলা হয়েছে। তো 6 দফাটা আমাদের এইবারের জন্য ইম্পর্টেন্ট না। এরপর 6 দফাটা অনেক জনপ্রিয়তা অর্জন করে। জনগণ নিরঙ্কুশ ভাবে এই 6 দফাকে সমর্থন করে। তাই পাকিস্তান সরকার একটা মামলাতে শেখ মুজিবুর রহমানকে আটক করে, সেটির নাম হচ্ছে আগরতলা ষড়যন্ত্র মামলা। সেটির নাম কি? আগরতলা। এই মামলাটির নাম হলো আগরতলা ষড়যন্ত্র মামলা। এই মামলাটির নাম হচ্ছে আগরতলা ষড়যন্ত্র মামলা। এই মামলাটি দায়ের করেছিল 1968 সালে, যে শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে অভিযোগ করা হয় যে শেখ মুজিবুর রহমান ভারতের আগরতলাতে গিয়ে ভারতের সাহায্য নিয়ে এই পূর্ব পাকিস্তানকে কি করতে চায়? বিচ্ছিন্ন করতে চায়। আমি আবার বলছি যে শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে অভিযোগ চাপায় যে শেখ মুজিবুর রহমান ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলাতে গিয়ে ভারতের সহযোগিতা নিয়ে এই পূর্ব পাকিস্তানকে কি করতে চায়? বিচ্ছিন্ন করতে চায়। তো এই জন্য তাকে মামলা দায়ের করে। তো এই আগরতলা মামলাটা এত ইম্পর্টেন্ট না। এই মামলা দায়ের করলে জনগণ আন্দোলন করে, রাস্তায় নেমে আসে, আর এইভাবে আইয়ুব সরকারের পতন হয়। এটাকে বলা হয় 69-এর গণ অভ্যুত্থান। 69 গণ অভ্যুত্থানে একজন নিহত হয়েছিলেন আসাদুজ্জামান আসাদ। তিনি 20 জানুয়ারি নিহত হন। এই জন্য 20 জানুয়ারি পালিত হয় শহীদ আসাদ দিবস। আর আসাদ নিহত হয়েছিলেন 1969 সালে গণ অভ্যুত্থানে। পূর্ব পাকিস্তানে গণ অভ্যুত্থান হয় 1969 সালে। আর এই গণ অভ্যুত্থান দিবস পালিত হয় 24 জানুয়ারি। এই গণ অভ্যুত্থানে পাকিস্তান আর্মি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজনকে অধ্যাপককে হত্যা করে 18 ফেব্রুয়ারি। এই জন্য 18 ফেব্রুয়ারি পালিত হয় আমাদের জোহা দিবস। এরপর বঙ্গবন্ধুকে শেখ মুজিবুর রহমানকে মুক্ত করা হয় 22 ফেব্রুয়ারি 1969 সালে। আর 23 ফেব্রুয়ারি 1969 সালে শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধি দেওয়া হয়। বঙ্গবন্ধু উপাধি দেওয়া হয়। আর এই উপাধিতে ভূষিত করেছিলেন কে? তৎকালীন ডাকসুর ভিপি তোফায়েল আহমেদ। হ্যাঁ, একজন বলছে নাইম প্রধান বলছেন আসাদ গেটের, আসাদের নামই, হ্যাঁ আসাদ গেটের, এটা ঢাকার লালমাটিয়াতে অবস্থিত মোহাম্মদপুরে। আগে এই গেটের নাম ছিল আইয়ুব গেট, পরবর্তীতে এর নামকরণ করা হয়েছিল আসাদ গেট। এরপর আইয়ুব সরকারের পতন হয়। আইয়ুব সরকার পতন হওয়ার পরে পাকিস্তানের ক্ষমতা নেন ইয়াহিয়া খান। তিনি বলেন যে 1970 সালে আমরা একটা জাতীয় নির্বাচন দিয়ে আমরা কি করব? সুষ্ঠুভাবে ক্ষমতা হস্তান্তর করব। তো 70 সালে নির্বাচন হয়। 70 নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন কে?
বিচারপতি আব্দুস সাত্তার। কে ছিলেন? বিচারপতি আব্দুস সাত্তার তিনি ছিলেন বিচারপতি আব্দুস সাত্তার। ৭০ সালের নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার কে ছিলেন? বিচারপতি আব্দুস সাত্তার। ১৯৭০ সালে জাতীয় পরিষদের নির্বাচনে আওয়ামী লীগ লাভ করেছিল ১৬৭টি আসন। আমাদের এই পূর্ব পাকিস্তানের ১৬৯টি আসনের মধ্যে ১৬৭টি আসন লাভ করেছিল। আচ্ছা, যারা আমাকে দেখছেন সবাই একটা কমেন্টের মাধ্যমে জানাবেন যে আমাকে এই পর্যন্ত আমি যতটুকু পড়লাম বা বুঝলাম বা বোঝাইলাম আপনারা কি বুঝতে পেরেছেন কিনা, সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যদি কোনো প্রশ্ন থেকে থাকে সবাই কমেন্টের মাধ্যমে জানান। যদি আপনাদের এই রিলেটেড কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে সবাই কমেন্টের মাধ্যমে জানান। এরপর আমরা তাহলে পরবর্তী ধাপে প্রবেশ করব, আমাদের মহান মুক্তিযুদ্ধে ধাপে প্রবেশ করব। এই পর্যন্ত যদি আপনারা ক্লিয়ার বুঝতে পারেন একটু জানাবেন। আচ্ছা, তাহলে আমরা চলে যাচ্ছি আমাদের মহান মুক্তিযুদ্ধ কেন হলো। মহান মুক্তিযুদ্ধ কেন হলো? মিষ্টি মারুফা আক্তার বলছেন, জি স্যার দোয়া করবেন। অবশ্যই দোয়া আপনাদের থাকবে, আপনারা পরিশ্রম করে যান, ইনশাল্লাহ সফল কাম হবেন। তো আমরা বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ নিয়ে পড়ব। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ, বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ এটা কেন হলো, এর রাজনৈতিক কারণ কি? যে ১৯৭০ সালে যে নির্বাচন হলো, আমি আবারও বলছি যে ১৯৭০ সালে যে নির্বাচন হলো, এই নির্বাচনের আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠতা পেল। এরপর ইয়াহিয়া খান তিনি বললেন যে আগামী মার্চের ২ তারিখে ১৯৭১ সাল, আগামী মার্চের ২ তারিখে ১৯৭১ সালে ঢাকায় একটা অধিবেশন করে সুষ্ঠুভাবে ক্ষমতা হস্তান্তর করব আমরা। কিন্তু পাকিস্তানের অন্যতম বিরোধী দলের আরেক নেতা ছিলেন, যার নাম হচ্ছে জুলফিকার আলী ভুট্টো। তিনি বললেন যে ঢাকায় যদি অধিবেশন করা হয় তাহলে সেখানে কসাইখানায় পরিণত করা হবে। সেখানে কি করা হবে? কসাইখানায় পরিণত করা হবে। তো যার কারণে এই ইয়াহিয়া খান তিনি অধিবেশনটা অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিলেন। এরপর শেখ মুজিবুর রহমান তিনি একটা আন্দোলনের ডাক দিলেন, যেটার নাম হচ্ছে অসহযোগ আন্দোলন। এই আন্দোলনটা দেওয়া হয়েছিল ২ মার্চে ১৯৭১ সালে, আর পুরো দেশব্যাপী এটা পালিত হয়েছিল ৩ মার্চ ১৯৭১ সালে। ২ মার্চ এই দিনে আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ কাজ হয়, তা হলো জাতীয় পতাকা উত্তোলিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের
বটতলায় আমাদের বাংলাদেশের প্রথম জাতীয় পতাকা উত্তোলন হয়। আর আগে আমাদের পতাকাটা ছিল কেমন? আগে আমার পতাকাটা ছিল মানচিত্র খচিত, লাল বৃত্তের মধ্যে হলুদ মানচিত্র খচিত পতাকা। আর এই পতাকাটা প্রথম উত্তোলন করেছিলেন আসম আব্দুর রউফ। এই পতাকাটা উত্তোলন করেছিলেন কে? আসম আব্দুর রউফ। আচ্ছা, 7ই মার্চের ভাষণ, এটা নিয়ে এবার প্রশ্ন আসার সম্ভাবনা নাই, তা একটু বলে নেই। 7ই মার্চের ভাষণ শেখ মুজিবুর রহমান দিয়েছিলেন। 18 মিনিট তার স্থায়িত্বকাল ছিল। আর 7ই মার্চের ভাষণ এটা জাতিসংঘ আমাদের সংবিধানের যে অন্তর্ভুক্ত হয়েছে পঞ্চম তফসিলে। শেখ মুজিবুর রহমান এই 7ই মার্চের ভাষণ দিয়ে তিনি একটা উপাধি পেয়েছিলেন, সেটি হচ্ছে পয়েট অফ পলিটিক্স। পয়েট অফ পলিটিক্স। এরপর হচ্ছে অপারেশন সার্চ লাইট। মানে পাকিস্তানি শাসক গোষ্ঠী আমাদের কাছে ক্ষমতা না দিয়ে রাতের আধারে আমাদের নিরীহ জনগণকে হত্যা করার জন্য তারা 25শে মার্চ 1971 সালে রাত 11টা 30 মিনিটে যে গণহত্যাটা চালায়, সেটির নাম হলো অপারেশন সার্চ লাইট। তো এই আমাদের স্বাধীনতার ঘোষণা নিয়ে মতপার্থক্য আছে। আওয়ামী পন্থীরা বলে স্বাধীনতার ঘোষক শেখ মুজিবুর রহমান, আবার আওয়ামী বিপরীত পক্ষ বলে জিয়াউর রহমান। তো আওয়ামীরা মনে করে যে 26শে মার্চ 1971 সালে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ওয়্যারলেসের মাধ্যমে। আর বিএনপি পন্থীরা মনে করে যে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন 26শে মার্চ 1971 সালে কালুরঘাট বেতার কেন্দ্র থেকে জিয়াউর রহমান। তো এই সিচুয়েশনে বা বর্তমান প্রেক্ষাপটে আসলে আপনারা জিয়াউর রহমানই দিবেন। আমাদের জাতীয় দিবস এটি পালিত হয় 26শে মার্চ। তার মানে আমাদের জাতীয় দিবস কবে? 26শে মার্চ। যদি বলা হয় বাংলাদেশের বিজয় দিবস হচ্ছে 16 ডিসেম্বর। যদি বলে বাংলাদেশের স্বাধীনতা দিবস কবে? 26শে মার্চ। এই যে গেল আমাদের 26শে মার্চ, বাংলাদেশের কততম? 54তম জাতীয় দিবস বা স্বাধীনতা দিবস পালিত হয়েছে। আচ্ছা, পোড়ামাটির নীতি প্রযোজ্য ছিল কার উপর? পাকিস্তান সেনাবাহিনীর জন্য। মানে পাকিস্তান সেনাবাহিনী আমাদের এই জনগণকে হত্যার জন্য কঠোর হয়েছিল, এটাকে বলা হয় পোড়ামাটির নীতি। আর অপারেশন সার্চলাইট এ নীল নকশা করেছিলেন টিক্কা খান। আর ঢাকায় এর মূল দায়িত্বে ছিলেন রাও ফরমান আলী। মানে অপারেশন সার্চলাইট পরিচালনা করার জন্য ঢাকায় এর মূল দায়িত্বে ছিলেন কে? রাও ফরমান আলী। তারপর হচ্ছে মুক্তিযুদ্ধের সশস্ত্র প্রতিরোধ গড়ে উঠেছিল গাজীপুরে। আমরা জানি যে 19শে মার্চ 1971 সালে গাজীপুর চৌরাস্তায় আমাদের ছাত্র জনতা সৈন্যরা মিলে প্রতিহত করেছিল। এটাকে বলা হয় মুক্তিযুদ্ধের প্রথম সশস্ত্র প্রতিরোধ। আচ্ছা, এরপর আমাদের একটা সরকার গঠিত হয়েছিল যেটির নাম হচ্ছে প্রবাসী সরকার। এই সরকারটা গঠিত হয়েছিল ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলাতে। এই সরকারটাকে অস্থায়ী সরকারও বলা হয়, মানে আমাদের মুক্তিযুদ্ধকালীন সরকার। এই সরকারটা গঠিত হয়েছিল 10 এপ্রিল 1971 সালে। 10 এপ্রিল 1971 সালে। আচ্ছা, আমাদের মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক করা হয়েছিল, বাংলাদেশের মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক করা হয়েছিল শেখ মুজিবুর রহমানকে। আর বাংলাদেশের প্রথম প্রধান সেনাপতি ছিলেন আতাউল গনি ওসমানী। আতাউল গনি ওসমানী আপনারা জানেন, দীর্ঘদিন তার কৃতিত্বের জন্য তিনি কোনো ধরনের
পদক বা পুরস্কার পাননি। এবার আমাদের অন্তর্বর্তীকালীন সরকার এসে তাকে কি করেছে, স্বাধীনতা পদকে ভূষিত করেছে। তাকে মরণোত্তর স্বাধীনতা পদকে ভূষিত করেছে। মানে দীর্ঘদিন তিনি কি ছিলেন, দীর্ঘদিন বঞ্চিত ছিলেন। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের কি হলো, মুজিবনগরে অবস্থিত, এটা হচ্ছে মেহেরপুরে। বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি করা হয়েছিল শেখ মুজিবুর রহমানকে। আর বাংলাদেশের প্রথম আমাদের এই সরকারটা জনসমক্ষে শপথ গ্রহণ করা হয়েছিল 17 এপ্রিল 1971 সালে। বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রীর নাম হচ্ছে তাজউদ্দিন আহমেদ। মুজিবনগর সরকারের ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী ছিলেন কে? AHM কামারুজ্জামান। আচ্ছা, এই পর্যন্ত বলেন, যারা ক্লিয়ার বুঝতে পেরেছেন বা কোনো প্রশ্ন থাকলে জানাতে পারেন। এরপর আমাদের স্বাধীন বাংলা বেতার কেন্দ্র এবং কনসার্ট ফর বাংলাদেশ। এই স্বাধীন বাংলা বেতার কেন্দ্র আমাদের ছিল চট্টগ্রামের কালুরঘাটে। এখান থেকে আমাদের মুক্তিযোদ্ধাদেরকে অনুপ্রাণিত করার জন্য বিভিন্ন প্রোগ্রাম রাখা হতো। এটি হচ্ছে স্বাধীন বেতার কেন্দ্রের কাজ। এখান থেকে গান হতো যে সব কটা জানালা খুলে দাও না। এর গায়ক কে ছিলেন? এর গীতিকার ছিলেন কে? মরহুম নজরুল ইসলাম বাবু। মরহুম নজরুল ইসলাম বাবু। সব কটা জানালা খুলে দাও না, এর গীতিকার হচ্ছে কে? নজরুল ইসলাম বাবু। তারপর হচ্ছে আমাদের স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে চরমপত্র পাঠ করেছেন কে? MR আক্তার মুকুল। চরমপত্র পাঠ করেছেন কে? আক্তার মুকুল। একটা প্রোগ্রামের নাম হচ্ছে চরমপত্র। জয় বাংলা, বাংলার জয় গানটির গীতিকার হচ্ছে গাজী মাজহারুল আনোয়ার। এক সাগর রক্তের বিনিময়ে গানটির গীতিকার হচ্ছে গোবিন্দ হালদার। কনসার্ট ফর বাংলাদেশ অনুষ্ঠিত হয় কবে? কনসার্ট ফর বাংলাদেশ অনুষ্ঠিত হয় মেডিসন স্কয়ারে, নিউ ইয়র্কে। কনসার্ট ফর বাংলাদেশটা আসলে কি, যে আমাদের যে শরণার্থী ছিল এই মুক্তিযুদ্ধের সময়, আমাদের যে প্রায় 1 কোটি শরণার্থী তারা ভারতে অবস্থান করছিল, তাদের তহবিল সংগ্রহের জন্য আমেরিকার নিউ ইয়র্কের ম্যাডিসন স্কয়ারে আগস্ট মাসে একটা প্রোগ্রাম করা হয়, সেটির নাম হচ্ছে কনসার্ট ফর বাংলাদেশ। আর এই কনসার্ট ফর বাংলাদেশের প্রধান শিল্পী ছিলেন কে? জর্জ হ্যারিসন। একজন ব্রিটিশ গায়ক ছিল জর্জ হ্যারিসন। তার ব্যান্ড দলের নাম ছিল বিটলস। আর এই প্রোগ্রামটার আয়োজন করেছিলেন ভারতের সেতারা বাদক রবিশঙ্কর। আর আমাদের এই মহান মুক্তিযুদ্ধের সময় সেপ্টেম্বর মাসে একজন আমেরিকান কবি বাংলাদেশ সফর করেছিলেন, এবং পশ্চিমবঙ্গে তার বন্ধু ছিল সুনীল গঙ্গোপাধ্যায়। তার সাথে দেখা করার জন্য তিনি গেছিলেন, এবং আমাদের যে সীমান্তে শরণার্থীদের দুঃখ দুর্দশা দেখে তিনি একটা কবিতা রচনা করেন, সেটির নাম হচ্ছে যশোর রোড, সেপ্টেম্বর অন যশোর রোড। আর এর রচয়িতা ছিলেন কি? অ্যালেন গিন্সবার্গ। আমরা মুক্তিযুদ্ধের সেক্টর নিয়ে পড়ব। মিষ্টি মারুফা একটা বলছে, স্যার জোহা দিবসটা কি?
জোহা দিবস হচ্ছে যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক ছিলেন, তার নাম হলো শামসুদ্দোহা। তিনি 69-এর গণ অভ্যুত্থানে নিহত হন। যেই দিন নিহত হন সেই দিন থেকে সামনে রেখে কি করা হয়, জোহা দিবস পালিত হয়। আচ্ছা, যারা বুঝতে পেরেছেন তারা একটু জানাবেন। কমেন্টের মাধ্যমে জানান। কমেন্ট করুন, আপনারা কমেন্ট করেন না কেন? নাকি শেষ করে দিব ক্লাস? কমেন্ট না করলে কিন্তু শেষ করে দিব ক্লাস। সবাই কমেন্ট করুন, কোনো প্রশ্ন থাকলে করুন। এখন আমাদের মুক্তিযুদ্ধ থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে টপিকটা সেটা হচ্ছে মুক্তিযুদ্ধের সেক্টর। তো আমরা জানি আমাদের মহান মুক্তিযুদ্ধে পুরো বাংলাদেশে প্রথমে 4টা সেক্টরে বিভক্ত ছিল। প্রথমে আমাদের সেক্টর ছিল 4টি। আমাদের প্রথমে সেক্টর ছিল কয়টি? 4টি। আর পরবর্তীতে আমাদের সেক্টর করা হয় 11টি। 11টি সেক্টর করা হয়েছিল। আর এই 11টি সেক্টরের মধ্যে একটা সেক্টর ছিল ব্যতিক্রমী সেক্টর। এই 11টি সেক্টরের মধ্যে আমাদের একটা সেক্টর ছিল কি? ব্যতিক্রমী সেক্টর, যেখানে কোনো সেক্টর কমান্ডার ছিল না। তাহলে আমাদের মুক্তিযুদ্ধে একটা গেরিলা দল ছিল ঢাকা শহরে, সেটাকে বলা হয় ক্র্যাক প্লাটুন। ক্র্যাক প্লাটুন, মুক্তিযুদ্ধে একটা গেরিলা দল ছিল ঢাকা শহরে, যেটার নাম হচ্ছে ক্র্যাক প্লাটুন। মুক্তিযুদ্ধে আমাদের কে ছিল? একটা গেরিলা দল ছিল, সেটার নাম হচ্ছে ক্র্যাক প্লাটুন। ক্র্যাক প্লাটুন হচ্ছে মুক্তিযুদ্ধের আমাদের একটা তরুণদেরকে নিয়ে একটা গেরিলা দল ছিল। সামিয়া আক্তার বলছে স্যার ক্র্যাক প্লাটুনটা কি? এটা একটা গেরিলা দল ছিল ঢাকা শহর কেন। এই ক্র্যাক প্লাটুন ছিল 2 নাম্বার সেক্টর অধীনে, মানে ঢাকার অধীনে। ঢাকাটা ছিল 2 নাম্বার সেক্টর অধীনে। ওই যে জাহানারা ইমামের ছেলে ছিল না, শফি, এই ক্লার্ক প্লাটুনের রুমি এই ক্লার্ক প্লাটুনের সদস্য ছিল। আচ্ছা, মুক্তিযুদ্ধের সময় আমাদের নৌপথ সেক্টর ছিল 10 নাম্বার সেক্টর অধীনে। এই যে বারবার পরীক্ষায় আসে, বারবার পরীক্ষায় আসে, দেখবেন যে মুক্তিযুদ্ধের সময় নৌ সেক্টর কত নাম্বার ছিল, বা কোন সেক্টরে কোনো সেক্টর কমান্ডার ছিল না, বা একটা ব্যতিক্রমী সেক্টর ছিল, সেটা হলো 10 নাম্বার সেক্টর। মুক্তিযুদ্ধকালে বাংলাদেশের সেক্টর ছিল 11টা। ঢাকা শহর আমাদের 2 নাম্বার ছিল। তবে যদি বলা ঢাকা জেলা কয় নাম্বার ছিল, ঢাকা জেলা হচ্ছে আমাদের 3 নাম্বারে ছিল। ঢাকা জেলার অংশ বিশেষ ছিল 3 নাম্বারে, বাট এই পুরো ঢাকা শহরটা ছিল 2 নাম্বারে। পুরো ঢাকা শহরটা ছিল কয় নাম্বারে? 2 নাম্বারে। আর এই 2 নাম্বার সেক্টর কমান্ডার ছিলেন কে? মেজর খালেদ মোশাররফ। 2 নাম্বার সেক্টর কমান্ডার কে ছিলেন? মেজর খালেদ মোশাররফ। 2 নাম্বার সেক্টর কমান্ডার কে ছিলেন? মেজর খালেদ মোশাররফ।
আর এখান থেকে আছে 6 নাম্বার সেক্টর কমান্ডার কে ছিলেন? 6 নাম্বার সেক্টর কমান্ডার উইং কমান্ডার এম কে বাশার। উইং কমান্ডার এম কে বাশার। স্যার, শেখ মুজিবুরকে নিয়ে কি কোশ্চিন আসবে না? বাদ দিয়ে পড়ে যাবেন? এবার প্রশ্ন আসবে না, তবে আপনারা জানলে জানতে পারেন, সমস্যা নাই। ইতিহাস, মুক্তিযুদ্ধের সময় আমাদের চট্টগ্রাম 1 নাম্বার সেক্টরে ছিল। চট্টগ্রাম মানে মুক্তিযুদ্ধের। এবার শেখ মুজিবুর রহমান নিয়ে তেমন প্রশ্ন আসবে না, কোনো প্রশ্ন হওয়ার সম্ভাবনা নেই। আর মুক্তিযুদ্ধ চলাকালে ময়মনসিংহ ছিল 11 নাম্বার সেক্টরের অধীনে। মুক্তিযুদ্ধের সময় মুজিবনগর ছিল কয় নাম্বার? মুজিবনগর ছিল আমাদের 8 নাম্বার সেক্টর। 8 নাম্বার। মুজিবনগর ছিল কয় নাম্বার? মুজিবনগর ছিল 8 নাম্বার সেক্টর অধীনে। বুঝতে পারছেন? আচ্ছা, মুক্তিযুদ্ধের সময় যারা বিশ্ব নেতৃত্ব দিয়েছিল বিশ্ববর্গের, এখান থেকে আমরা কিছু পড়ব। আমরা জানি ভারতের প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী। আর মুক্তিযুদ্ধের সময় আমাদের দুইটা দেশ সবচেয়ে বেশি বিরোধিতা করেছে, তা হচ্ছে চীন এবং যুক্তরাষ্ট্র। আর বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় সোভিয়েত ইউনিয়নের প্রেসিডেন্ট ছিলেন কে? নিকোলাই পাদুগার্নি। আর আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন, মুক্তিযুদ্ধের সময় আমাদের মহাসচিব ছিলেন জাতিসংঘের উথান্ড, মিয়ানমারের উথান্ড। আর মহান মুক্তিযুদ্ধ চলাকালীন মার্কিন প্রেসিডেন্ট ছিলেন কে? রিচার্ড নিক্সন। রিচার্ড নিক্সন আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন। ভাইয়া, হসপিটালের জবের এক্সাম কি সাম্প্রতিক থেকে আসবে নাকি এইভাবেই আসবে? জবের পরীক্ষাতে আপনাদের বেসিক থেকে আসবে, আর সাম্প্রতিক থেকে 2-3টা প্রশ্ন থাকবে বা 4টা প্রশ্ন থাকবে। আপনাদের সাম্প্রতিকের ক্লাস হবে। আপাতত আমরা বেসিক ক্লাস শেষ করি, পরীক্ষার আগে আগে আপনাদের সাম্প্রতিকের ক্লাস হবে। চিন্তা করতে হবে না, ক্লাস করুন সময় করে, মনোযোগ দিয়ে ভালোভাবে চর্চা করুন। সাধারণ জ্ঞান চর্চার বিষয়, শুধু ক্লাস করলেই চলবে না যে ক্লাস করলাম আর ঘুমাইলাম না। এগুলো নিজে পড়তে হবে, প্রশ্ন প্র্যাকটিস করতে হবে, গাইড বই পড়তে হবে, দেখবেন তখন আপনি পারবেন। এরপর হচ্ছে আমাদের বুদ্ধিজীবী হত্যাকাণ্ড। বুদ্ধিজীবী হত্যাকাণ্ডটা মানে আমাদের একদম যখন আমাদের বিজয় লগ্নে, তখন আমাদের বাংলার সূর্য সন্তানদেরকে হত্যা করার জন্য পাকিস্তান একটা পরিকল্পনা করে, সেটাকে বলা হয় বুদ্ধিজীবী হত্যাকাণ্ড। আর এই বুদ্ধিজীবী হত্যাকাণ্ড ঘটানো হয় 14 ডিসেম্বর 14 ডিসেম্বর 1900 কত সালে? 71 সালে। সর্বোপরি আমাদের কাছে আত্মসমর্পণ করে 16 ডিসেম্বর 1971 সালে। আর যেখানে আত্মসমর্পণ করেছিল সোহরাওয়ার্দী উদ্যানে। আগের নাম ছিল রেসকোর্স ময়দান, এখন নাম হচ্ছে সোহরাওয়ার্দী উদ্যান। আর এই মুক্তিযুদ্ধের আমাদের বাংলাদেশে প্রতিনিধিত্ব করেছিলেন এ কে খন্দকার, গ্রুপ ক্যাপ্টেন এ কে খন্দকার। আমাদের প্রতিনিধিত্ব করেছিলেন এ কে খন্দকার। নাইম প্রধান বলতে স্যার এর প্রচুর ঘুম পাইছে। সত্যি কথা বলতে কি, আমি সেই সকাল থেকে টানা কাজ করতেছি। সকাল থেকে যে কাজগুলো করতেছি, সকালে প্রথমে উঠলাম,
পত্রিকা পড়লাম, পত্রিকা থেকে আপডেটগুলো নোট করলাম, নোট করে ডিজাইন করে সেটা ফেসবুকে ছাড়লাম। আমার গ্রুপ আছে, আমার গ্রুপটা কমেন্টে দিয়ে দিচ্ছি, আপনারা জয়েন করতে পারেন। গ্রুপটার নাম হলো উৎকর্ষ উৎকর্ষ জিকে, উৎকর্ষ জিকে ফর অ্যাডমিশন মিশন, জব অ্যান্ড অ্যাডমিশন, জব জব তারপর হচ্ছে অ্যান্ড অ্যাডমিশন, অ্যাডমিশন। আচ্ছা, এটা হলো আমার গ্রুপ। এখানে আমি তারপরে দিয়ে দিলাম ডিজাইন করে। তারপর অনেকগুলো কাজ করি আমি, আবার ডিজিটাল মার্কেটিং করি। আপনারা জানেন আমার আইডিতে যারা ঘোরাঘুরি করেন দেখছেন, আমি ডিজিটাল মার্কেটিং এর অনেক ক্লায়েন্টের কাজ করলাম। তারপরে একটা তারপর কি করলাম, একটা কন্টেন্ট তৈরি করলাম, ঠিক আছে। তারপরে আম, একদম অনেক কাজ করলাম। তো যার কারণে তো একটু ঘুম পাওয়াটাই স্বাভাবিক। এখন একদম আমার চার্জ শেষের দিকে, প্রায় হ্যাঁ 100%-এর মধ্যে 10% আছে। স্যার যে ইম্পর্টেন্ট সেগুলোই পড়িয়ে যান, বুঝতে বিপ্লব নিয়ে পড়াবেন, বিপ্লব নিয়ে পড়াবেন, আর ওগুলো পড়াবেন, হ্যাঁ ইম্পর্টেন্টগুলো পড়াচ্ছি। আচ্ছা, তাহলে আমাদের এই যে স্বাধীনতা হয়ে গেল, এরপর আমাদেরকে বিভিন্ন দেশ স্বীকৃতি দিল। প্রথমে দিল ভুটান। আমাদের নবম দশম শ্রেণীর বইয়ে আছে ভারত, বাট বিগত সরকার বলতেছে ভুটানের কথা। হ্যাঁ, বিগত সরকার বলতেছে ভুটানের কথা বলে গেছিল, বাট আমাদের নবম দশম শ্রেণীর বইয়ে আছে ভারতের কথা। তো আপনারা ভারত এবং ভুটান এই দুটো অপশন দিয়ে আসলে উত্তর করবেন ভারত, ভারতের উত্তর করবেন। তারপরে আমাদের প্রথম আরব দেশ হিসাবে স্বীকৃতি দিয়েছে ইরাক। আর আমাদের প্রথম ইউরোপের দেশ হিসেবে স্বীকৃতি দিয়েছে পূর্ব জার্মানি। এখন কিন্তু পূর্ব জার্মানি নাই, পূর্ব আর পশ্চিম একত্রিত হয়ে এখন বর্তমান জার্মানি। আর আফ্রিকার দেশ প্রথম দিয়েছে সেনেগাল। আর শেখ মুজিবুর রহমান প্রত্যাবর্তন করতে দরকার নাই এটা, হ্যাঁ। আচ্ছা, আমাদের মুক্তিযুদ্ধের খেতাবগুলো পড়বেন, যে মুক্তিযুদ্ধের যারা সমুখ্য যুদ্ধ করে বীরত্ব অর্জন করেছে তাদেরকে আমাদের রাষ্ট্রীয় খেতাব দেওয়া হয়। এরকম আমাদের বীরশ্রেষ্ঠ, প্রথম খেতাবের নাম হচ্ছে বীরশ্রেষ্ঠ। প্রথম খেতাবের নাম আমাদের কি, বীরশ্রেষ্ঠ। এখানে হচ্ছে 7 জন। প্রথম খেতাবের নাম হলো আমাদের কি, বীরশ্রেষ্ঠ। এখানে হলো কতজন, 7 জন। আচ্ছা, এরপর আমাদের খেতাবের নাম কি, বীর উত্তম। এরপর আমাদের খেতাবের নাম কি, বীর উত্তম, বীর উত্তম। তাহলে আমাদের প্রথম হচ্ছে খেতাবের নাম হচ্ছে বীরশ্রেষ্ঠ 7 জন, এরপর খেতাবের নাম হচ্ছে বীর উত্তম। আচ্ছা, এরপরে আমাদের খেতাবের নাম হচ্ছে বীর বিক্রম 150 জন। আমাদের এরপর হচ্ছে বীর প্রতীক হচ্ছে 426 জন। মানে আমাদের খেতাবপ্রাপ্ত মোট মুক্তিযোদ্ধা হচ্ছে 676 জন। বাংলাদেশের খেতাবপ্রাপ্ত বাংলাদেশের খেতাব প্রাপ্ত মুক্তিযোদ্ধা কতজন, 676 জন। নীলা রহমান বলছে, স্যার আপনি রেগুলার কোন পত্রিকা পড়েন? আমি রেগুলার সব ধরনের পত্রিকায় পড়ি। ইত্তেফাক পড়ি, প্রথম আলো পড়ি, আমার দেশ থাকলে আমার দেশ দেশ পড়ি, অনলাইন পত্রিকা পড়ি, ঠিক আছে। তবে আমার গ্রুপে আপনারা
এমন জিনিস পাবেন যে গ্রুপে থাকলে আর পত্রিকা আপনাদেরকে পড়তে হবে না, আমার পড়াগুলো আপনারা পড়তে পারবেন। এরপর হচ্ছে আমাদের বীরশ্রেষ্ঠদের পরিচিতিগুলো একটু পড়বেন, এটা আপনারা নিজেরা পড়বেন। আমি পিডিএফে দিয়ে দেবো। মহিউদ্দিন জাহাঙ্গীর, তার সম্পর্কে পড়বেন। মতিউর রহমান, তার সম্পর্কে পড়বেন। মুন্সি আব্দুর রব, তার সম্পর্কে পড়বেন। এবং রুহুল আমিন, তার সম্পর্কে পড়বেন। তাহলে আজকে আমরা মহান মুক্তিযুদ্ধ এবং ভাষা আন্দোলন চমৎকারভাবে পড়ে ফেললাম এক ক্লাসের মধ্যেই। আমাদের একদম জিস্ট জিনিসগুলো পুরো ক্রিমটা আমরা আজকে পড়লাম। এখন আপনারা এর উপরে পরীক্ষা দেবেন। আপনাদের নিয়মিত পরীক্ষা নেওয়া হয় কিনা আমাকে একটু জানাবেন। আপনাদের অফিস থেকে নিয়মিত যদি পরীক্ষা নেওয়া হয়ে থাকে তাহলে আপনারা পরীক্ষা দিবেন, নিজেকে অল টাইম যাচাই করবেন যে আমি কতটুকু ডে বাই ডে ইমপ্রুভ করছি। প্রথম পরীক্ষা দিয়ে নাম্বার কম পেয়েছেন, পরের পরীক্ষা দিয়ে নাম্বার 2-1 বেশি পেয়েছেন, তারপরে দিয়ে 5-6 বেশি পেয়েছেন। এইভাবে ডে বাই ডে আপনারা কি করবেন, নিজেকে ইমপ্রুভমেন্ট করবেন। তাহলে আর কথা নয়, আজ এ পর্যন্তই। সবাই আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।